আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে সাক্ষাৎ হচ্ছে না ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর। দ্বিপক্ষীয় বৈঠক হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার। শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠাই হবে বিচার বিভাগের মূল দায়িত্ব, জানালেন প্রধান বিচারপতি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। ঐক্যবদ্ধভাবে সব চক্রান্ত মোকাবেলা করে এগিয়ে যেতে পারলেই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, সিরাজগঞ্জের জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে জানালেন তারেক রহমান। সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ৭২ ঘণ্টা সড়ক নৌ অবরোধ, পাহাড়ি জনগণকে শান্ত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ মির্জা ফখরুলের। এবং ২.৫ মাসের বেশি বন্ধ থাকার পর আজ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম বর্ষের ক্লাস শুরু ৩০ সেপ্টেম্বর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। পার্বত্য এলাকার সমস্যাকে অভ্যন্তরীণ বলে মন্তব্য করলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অবস্থান জানাতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের কর্মপরিকল্পনা ব্যক্ত করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের সফর সংক্ষিপ্ত হবে জানিয়ে তিনি আরও বলেন, অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ বা বৈঠক কিছুই হবে না। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের পর এটি প্রধান উপদেষ্টার প্রথম বিদেশ সফর। সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধিত্ব চার্টার বিমানে নিউ ইয়র্ক সফর করবেন না। জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন শুরুতে প্রধান উপদেষ্টার আমেরিকা সফরের কর্মসূচি এবং সেখানে বাংলাদেশ নিয়ে তার করণীয় বিষয়গুলো তুলে ধরেন। তিনি তার বক্তব্যে বিগত ২ মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ-অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘ অধিবেশনকে উপলক্ষ করে বাংলাদেশ আয়োজিত এক ইভেন্টে রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আলোচনা করা হবে। এটার একমাত্র সমাধান হচ্ছে তাদের নিজ দেশে ফেরত যাওয়া, এবং তারাও ফেরত যেতে চায়, আমরাও চাই যে তারা ফেরত যান। সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। এ সময় কিছু বিষয় নিয়ে ভারতের সাথে বাংলাদেশের টানাপোড়েন আছে স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্যতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। যেসবের সাথে আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে মোটামুটি প্রায় নিশ্চিত। আমরা অবশ্যই চেষ্টা করবো একটি সম্পর্ক, ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। জনাব মোদী একটু আগে চলে আসছেন, আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন, কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অচিরেই পার্বত্য সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে। আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবে দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি। জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশ আরও একটি ইভেন্টের আয়োজন করবে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সেখানে বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের বর্তমান অবস্থান তুলে ধরা হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে স্বাধীন রাখতে সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টে বিচারকদের উদ্দেশ্যে দেওয়া অভিভাষণে তিনি এই কথা জানান। এ সময় বিচার বিভাগে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণাও দেন তিনি। অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ নিয়ে জনগণের ক্ষোভ দূর করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। রিপোর্ট করছেন মাজহাল হক মুহাজির। ৪২ লাখ মামলা, বিচারক সংকট, রয়েছে এজলাসের স্বল্পতা, এমন নানা সমস্যার মধ্যে আছে জেলা পর্যায়ের আদালত ও এর বিচারকরাও। তার উপর বড় চ্যালেঞ্জ মনে করা হচ্ছে নতুন বাংলাদেশে বিচার ব্যবস্থায় মানুষের আস্থা ফেরানো। এমন পরিস্থিতির মধ্যেই সুপ্রিম কোর্টে বিশেষ এই আয়োজন, যেখানে সারা দেশ থেকে আগত সকল পর্যায়ের বিচারকদের উদ্দেশ্যে অভিভাষণ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ঘোষণা করেন দেশের বিচার বিভাগের রোডম্যাপ। বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পর বিচার বিভাগে গুণগত
পরিবর্তন আনয়নে আমার অন্যতম কাজ হবে বিচারকগণের যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করা। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করতে হবে। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। দেখেন, আমাদের এখানে বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। এখন আপনারা নিয়োগ পেয়েছেন, শপথ নিয়েছেন, শপথের প্রতি আপনাদের এলিজিয়েন্স রেখেন, কোনো দলের প্রতি রেখেন না। এ সময় যারা ফ্যাসিজমের দোষর হিসেবে এখনও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিচারকের উপর অর্পিত দায়িত্ব থেকে বিচ্যুত হওয়া যাবে না, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যেতে হবে, অনুরাগ বা বিরাগ থেকে নিজেকে দূরে রাখতে হবে। এর আগে জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় প্রধান বিচারপতির অভিভাষণের অনুষ্ঠানে বিচার বিভাগের বিভিন্ন সংস্কারের দাবি তুলে ধরেন বিচারকরা। বাংলাদেশের প্রতিটি আদালতে শিশুদের জন্য ডে কেয়ারের ব্যবস্থা এবং উক্ত ডে কেয়ারের জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন স্টাফ নিয়োগের দাবি জানাচ্ছি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার আন্দোলন দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে আরও অনেক পথ বাকি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে সব চক্রান্ত মোকাবেলা করে এগিয়ে যেতে পারলে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। সিরাজগঞ্জে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় জনতা আর নেতা কর্মীদের অংশগ্রহণে কানায় কানায় ভরে যায় এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। বিনয়ের সাথে অনুরোধ করব, মঞ্চ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। বৃষ্টি বিঘ্নিত সমাবেশে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি তারেক রহমান। তিনি বলেন, মানুষের আকাঙ্ক্ষা পূরণে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই এখন মূল লক্ষ্য। ছাত্র জনতার আত্মত্যাগের লক্ষ্য অর্জনে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। আমরা দেশকে আজ স্বৈরাচার মুক্ত করেছি। আমরা আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের অল্প একটু অংশ আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের আরো বহু সামনে যেতে হবে। এই পথ যদি আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারি, তাহলে আমরা বাংলাদেশের মানুষের সেই অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ঐক্য অটুট রেখে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আমাদেরকে যদি দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার সেটিকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, আমাদেরকে যদি বাংলাদেশের মানুষের মুক্তির যে মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সেটিকে যদি অর্জন করতে হয়, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের যে আশা, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটি আমরা পূরণ করতে সক্ষম হব। আস্থা অর্জনে নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। গত 18 বছর পার্বত্য অঞ্চলের সাম্প্রতিক ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। খাগড়াছড়ির দীঘিনালায় সংঘর্ষের ঘটনায় রাঙামাটি পরিদর্শন শেষে একথা জানান তিনি। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, দ্রুতই খাগড়াছড়িতে সম্প্রীতি পরিবেশ ফিরিয়ে আনা হবে। এদিকে পার্বত্য 3 জেলায় চলছে 72 ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আশিকুর রহমান। 3 পার্বত্য জেলার সকল নাগরিককে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বাধীন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাঙামাটি পরিদর্শন শেষে এই আহ্বান জানায়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সহিংসতার ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করবে অন্তর্বর্তী সরকার। আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে
সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। এদিকে প্রশাসনের হস্তক্ষেপে পার্বত্য এই দুই জেলার পরিস্থিতি এখন শান্ত। তবে স্থানীয়দের ডাকা ৭২ ঘন্টার অবরোধ এবং পরিবহন ধর্মঘটে দুর্ভোগে সাধারণ মানুষ ও পর্যটকরা। আমরা এখনো পাইনি, ইনশাল্লাহ পেন্ডিং চলছে, পেয়ে যাব, কিন্তু আমরা জানতাম না যে এই জায়গায় অবরোধ। মুন্সিগঞ্জ থেকে আসছি 17 জন, সবাই একসাথে পয়সা গেছি। যে অবরোধের কারণে আমরা চিন্তা করলাম যে ব্যাক আমরা ফেনী চলে যাব, কিন্তু আসলে পরিস্থিতি এমন একটা অবস্থা হয়ে যায় যে ফেনী যাওয়ার মতনও সাহসটা করতে পারিনি। এ সময় পাহাড়ে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে উপদেষ্টা হাসান আরিফ বলেন, দ্রুতই খাগড়াছড়িতে আগের পরিবেশ ফিরিয়ে আনা হবে। যে ভুল বোঝাবুঝি হয়েছে তা যেন আগামীতে আর না ঘটে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। সোশ্যাল মিডিয়া এটার যেমন উপকারিতা আছে, অপকারিতা বেশি। সে অপকারিতা আমরা এখন দেখলাম, ভিন্ন জায়গার ছবি এনে অন্যকে যেন দেখানো হচ্ছে বাংলাদেশে রাঙামাটিতে এটা ঘটেছে, খাগড়াছড়িতে এটা ঘটেছে। কিছু কিছু আমার কাছে মনে হলো যেন মণিপুরের সেই ছবিগুলো এখানে কিছুটা ফটোশপিং করে দেখানো হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অপচেষ্টা বন্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ে নানা ধরনের বৈষম্য রয়েছে। এখানে বসবাস করা জনগোষ্ঠীর নানা রকমের বঞ্চনা রয়েছে। লড়াই সংগ্রাম করে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখি, সেখানে কোনো বৈষম্য থাকবে না। সন্ধ্যায় খাগড়াছড়ির দিঘিনালা স্থানীয়দের সঙ্গে আলাপের সময় তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, পাহাড়ে যারা ভেদাভেদ সৃষ্টি করে দূরত্ব তৈরি করে ফায়দা নিতে চায়, তাদের প্রতিহত করার তাগিদ দেন তিনি। বলেন, পাহাড় সমতল মিলেই আমাদের বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলতেই পাহাড়ের সংঘাত, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমেই সংকট সমাধানের আহ্বান জানান তিনি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের ব্রিফিংয়ে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে মত দেন। মির্জা ফখরুল বলেন, সত্যিকারের রাজনীতিবিদ হলে শেখ হাসিনার উচিত হবে দেশে ফিরে তার বিরুদ্ধে হওয়া মামলা আইনগতভাবে মোকাবেলা করা। রিপোর্ট মইনুল হাসানের। সমসাময়িক নানা ইস্যুতে দলের অবস্থান তুলে ধরতে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশ্নের জবাবে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের দুই জেলায় সহিংস ঘটনার পেছনে নানা ষড়যন্ত্র রয়েছে। শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে আমরা জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে, ভারতবর্ষে মণিপুরের যে বিদ্রোহ, সবগুলোকে যদি আপনি আনেন জিও পলিটিক্সের এই ঘটনাগুলোকে, তাহলে কিন্তু ভেরি সিগনিফিকেন্ট। আলোচনা করে একটা জায়গায় নিয়ে আসতে হবে এবং সেটা বাংলাদেশের স্বার্থেই আনতে হবে, তাদেরও স্বার্থে আনতে হবে, তাদেরকে কনফিডেন্স আস্থায় নিতে হবে। ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ, অন্তর্বর্তীকালীন সরকারের 6 সংস্কার কমিটি গঠন, শেখ হাসিনাকে দেশে ফেরত আনার ইস্যুতেও কথা বলেন বিএনপি মহাসচিব। নোবডি ইজ অ্যাবভ আপনার ল, আইনের সামনে আসতে হবে এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে। এবং উনি যদি সত্যিকার অর্থেই রাজনীতিবিদ হন, ওনার উচিত হবে নিজে এসে আপনার এখানে ফেস করা এই সমস্ত ইস্যুগুলোকে। ছাত্র রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করা যাবে না, করা উচিত না। এটাকে আপনার দূরে করার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, কীভাবে কাজ করতে পারে, এটা ছাত্রদের সঙ্গে কথা বলেই এই ব্যবস্থাটা হবে। আগে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা, আর ওনাদের প্রস্তাব যে আগে ওরা সংস্কার তৈরি করবে, যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। এদিকে আইন নিজ হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গুলশানে বাড্ডা থানা বিএনপির আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের বেশ কিছু পরিবারকে সহায়তা প্রদান করতে গিয়ে তিনি কথা বলেন। যারা আমার ভাইকে, আমার বোনকে, আমার সন্তানকে খুন করেছে, আমি অবশ্যই তার বিচার চাই, কঠোর বিচার চাই, কিন্তু সেই বিচার আমি নিজের হাতে তুলে নেব না। বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুমের উদ্যোগে এ সময় অর্ধশত পরিবারকে সহায়তা প্রদান করা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। পার্বত্য চুক্তি বাতিল করে পাহাড়ের সাংবিধানিক ধারা প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদ। চট্টগ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সভায় বক্তারা বলেন, উপজাতি পরিবারগুলো রাষ্ট্রীয় যেসব সুযোগ সুবিধা পাচ্ছে, বাঙালি পরিবারগুলো তা পাচ্ছে না।
সংরক্ষিত কোটা থাকায় শিক্ষাক্ষেত্রে উপজাতিদের প্রায় ৮০% শিক্ষিত হলেও বাঙালিরা মাত্র 20% শিক্ষিত। চাকরির ক্ষেত্রেও বাঙালিরা বৈষম্যের শিকার। কোটার কারণে উপজাতিরা সব ক্ষেত্রে চাকরি পায় আর বাঙালিরা বঞ্চিত। সভায় সাবেক এমপি ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, পার্বত্য চট্টগ্রাম আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী সহ পার্বত্য নেতারা বক্তব্য রাখেন। সুনির্দিষ্টভাবে জামায়াতে যারা ক্ষতি করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সিরাজগঞ্জ জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া বলতে আইন নিজের হাতে না তুলে নেওয়ার কথা বলা হয়েছে বলেও জানান জামায়াতের আমির। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ কেন্দ্রীয় নেতারা সম্মেলনে বক্তব্য রাখেন। পরাজিত শক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে জনগণই রুখবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীতে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। এই সময় বিভক্তির রাজনীতি শুরু হলে সুশাসন প্রতিষ্ঠার সুযোগ হাতছাড়া হবে বলে মন্তব্য করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। বিস্তারিত জানাচ্ছেন রসনা দাস। অন্তর্বর্তী সরকারের করণীয় ও দিক নির্দেশনা নিয়ে রাজধানীর বিস অডিটোরিয়ামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজন করে ধারাবাহিক এই সংলাপের। স্বৈরাচার আমলা দিয়ে বিপ্লবী সরকার চলতে পারে না। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, কাগজে কলমে সংস্কার সম্ভব হলেও মানসিকতার সংস্কার না হলে দেশ পুনর্গঠন সম্ভব নয়। সংস্কারের প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। তো আমার দৃঢ় বিশ্বাস যে ক্ষমতার ক্ষেত্রে জবাবদিহিতা আমরা আনতে পারবো, অধিকারের ক্ষেত্রেও আমরা জবাবদিহিতা আনতে পারবো। একে ব্যবহার করে অন্যের বিরুদ্ধে আমরা টেনে নামানোর যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার থেকে যদি উঠতে না পারি তাহলে কিন্তু আমাদের এই সম্ভাবনাও কিন্তু বাস্তবে রূপায়িত হবে না। এ সময় বক্তারা আরো বলেন, স্বৈরাচারী সরকারের প্রশাসন দিয়ে বিপ্লবী সরকার কখনোই সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে না। এই স্টেক হোল্ডারদের যে বিদ্যমান শক্তি ভারসাম্য, তার মধ্যে যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই কাজটা করতে না পারি, আমরা ঝুঁকি বাড়িয়ে তুলবো। কেবল আমি ওরকম বলবো না যে এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না, সেটা কোনো কথা হতে পারে না। এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না। দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান আলোচকরা। সাংবাদিকের নাম রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। চ্যানেলের প্রধান। আড়াই মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত 12 সেপ্টেম্বর নতুন উপাচার্য নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সব বর্ষের ক্লাস শুরু হলেও আজ চালু হচ্ছে না প্রথম বর্ষের ক্লাস। 2023-24 শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী 30 সেপ্টেম্বর থেকে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলন এবং শিক্ষকদের সর্বজনীন পেনশন কাঠামোর একটি স্কিম নিয়ে ডাকা কর্মসূচির কারণে গত 1 জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ ছিল। আর 17 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয়। তারপরেই খুলছে বিশ্ববিদ্যালয়। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এটিএন বাংলার বিশেষ টক শো এটিএন সংলাপে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এটিএন বাংলা এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এটিএন বাংলা কার্যালয়ে গভর্নরকে স্বাগত জানান। পরে তারা সৌজন্য বৈঠকে দেশের অর্থনীতির সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। অর্থনীতিকে চাঙ্গা করতে বৈধ পথে আরও বেশি প্রবাসী আয় দেশে আনতে বাংলাদেশ ব্যাংক গভর্নরের প্রতি আহ্বান জানান ডক্টর মাহফুজুর রহমান। চলমান আর্থিক সংস্কারের সব পক্ষের সহযোগিতা আশা করেন ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, এটিএন সংলাপ অনুষ্ঠানের প্রযোজক আব্দুস সাত্তার, সঞ্চালক আমিনুল মজলিস উপস্থিত ছিলেন। পরে ডক্টর মাহফুজুর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এটিএন বাংলা অনুষ্ঠান বিভাগের কার্যক্রম সম্পর্কে জানান ও কার্যালয় ঘুরিয়ে দেখান। অবশেষে শখের ইলিশ যাচ্ছে ভারতে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে
দেশটিতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ উপহার হিসেবে রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ৩,০০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে প্রয়োজনীয় কাগজপত্র সহ বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে পিটিএ হত্যার ঘটনায় জড়িত থাকায় অভিযুক্ত শিক্ষার্থী হলের সিট বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত ওই শিক্ষার্থীদের সাময়িকভাবে বহিষ্কারেরও আদেশ দিয়েছেন। এছাড়া ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ মাসুমকে বদলে ঔষধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস আল মামুনকে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীরা। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হলেও এরই মধ্যে বেশ কয়েকটি রাজ্যে আগাম ভোট শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও মিনেসোটারে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন বহু নাগরিক। ভোট গ্রহণ চলাকালে এইসব রাজ্যের কেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। এর আগে স্থানীয় নির্বাচন পরিচালকরা এইসব ভোট কেন্দ্রগুলোকে সুরক্ষিত রাখতে নিরাপত্তা জোরদার করেন, পাশাপাশি ভোট প্রদান যাতে কোনো বিঘ্ন না ঘটে সে বিষয় নিশ্চিত করেন। পার্টেক্স খেলার খবর। চেন্নাই টেস্টের তৃতীয় দিন শেষেই বাংলাদেশের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে ভারত। ৫১৫ রানের টার্গেটে আগ্রাসী মেজাজে ব্যাটিং করে ৪ উইকেট বাংলাদেশ তোলে ১৫৮ রান। আলোক স্বল্পতায় খেলা শেষ হলে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ৩৫৭ রানে, হাতে আছে ৬ উইকেট। এর আগে প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। পরাগ আরমানের রিপোর্ট। ভারতে খেলা আগের ৬ ইনিংসে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল ৩৮। দিনের তৃতীয় সেশনে চা বিরতির পর জাকির দলের ৬২ রানে বিদায় নিলেও ভারতের মাটিতে উদ্বোধনী জুটির রেকর্ডের পাশে নিজের নাম লেখান। টেস্ট খেলোয়াড় হিসেবে খ্যাতি পাওয়া মমিনুল আবারও ব্যর্থ, আর শেষ বিকেলের আলো মুশফিককে ১৩ রানেই থামিয়ে দেয়। তবে সতীর্থদের আসা যাওয়ার মাঝেও হেসেছে অধিনায়ক নাজমুল হাসান শান্তর ব্যাট। ৩-৬ আর ৪-৪-এ ৫১ রানে অপরাজিত আছেন তিনি। অন্য প্রান্তে সাকিব আল হাসান ৫ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন, তবে তখনও তাদেরকে চোখ রাঙাবে ৩৫৭ রানের বিশাল পাহাড়। অবশ্য টেস্টের তৃতীয় দিনের শুরুতে নির্বিষ বোলিংয়ের মাসুল দেয় বাংলাদেশ। প্রথম সেশনে উইকেট না হারিয়ে দলে আরও ১২৪ রান যোগ করেন ঋষভ পান্ট ও শুভমান গিল। ৬৩২ দিন পর টেস্টে ফিরে সেঞ্চুরি করা পান্টকে লাঞ্চের পরই তুলে নেন মেহেদী হাসান মিরাজ। পান্টের সংগ্রহ ১০৯ রান। টাইগারদের সাফল্য বলতে এটুকুই। আর প্রথম ইনিংসে ০ রানে ফেরা শুভমান গিল পেয়ে যান ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। গিল ১১৯ রানে থাকা অবস্থায় ৪ উইকেটে ২৮৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। তাতে ৫১৫ রানের জয়ের টার্গেট পায় বাংলাদেশ। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে সাক্ষাৎ হচ্ছে না ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর। দ্বিপক্ষীয় বৈঠক হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার। শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠাই হবে বিচার বিভাগের মূল দায়িত্ব, জানালেন প্রধান বিচারপতি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। ঐক্যবদ্ধভাবেই সব চক্রান্ত মোকাবেলা করে এগিয়ে যেতে পারলে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, সিরাজগঞ্জের জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে জানালেন তারেক রহমান।
সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে 72 ঘন্টা সড়ক নৌ অবরোধ, পাহাড়ি জনগণকে শান্ত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ মির্জা ফখরুলের। এবং 2.5 মাসের বেশি বন্ধ থাকার পর আজ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম বর্ষের ক্লাস শুরু 30 সেপ্টেম্বর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।